সংবিধান সংস্কার পরিষদের শপথ বাতিলের যে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সেটি যদি হয় এবং যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলো, আমরা নতুন রাষ্ট্রপতি পেলাম, তাতে করে গণভোটের উপযোগিতা, সংবিধান সংস্কারের যে উপযোগিতা, সেগুলোর আসলে একরকমের সে আলোচনার সমাপ্তিও ঘটলো কিনা? অনেকটা ওরকম। আপনি বিরতির আগে জিজ্ঞেস করছিলেন যে আমার দুইজন ডামে বামে দুইজন সম্মানিত ল মেকারের সমঝোতার টোন আছে কিনা। অবশ্যই আছে, এবং আপা কিন্তু বলেছেন যে গণভোটের উপযোগিতা নাই। আমি একটু মনে করিয়ে দেই, বিএনপির 31 দফার প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। সো আমি আসলে জানি না কিসের ভিত্তিতে এটা 35 বছরের একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, এটা বাংলাদেশের জন্য কোন প্রেক্ষাপটে একটা মাইল ফলক। এটা তো আমাদের ইট ডিডন্ট অ্যাড আপ এনিথিং, কারণ এটা ওই একই জিনিস রয়ে গেছে। মানে এটা শুনতে খারাপ লাগলেও হাসিনার কথা চুপু মেনে চলতো, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান সাহেবের কথা মেনে চলবে, কারণ আমাদের সিস্টেমটাই এরকম। উনি চাইলেও এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। আমাদের জিনিসটা রাজনৈতিক সংস্কৃতি এবং আমাদের সংবিধান জিনিসটাকে এমন করে দিয়েছে। ওনার মানে এই যে প্রতীকী প্রতিবাদের কথা ওনারা বলেন, আমরা কিন্তু আজকে, আমি সারাদিন আজকে দেখেছি এই প্রতীকী প্রতিবাদের পটাও ছিল না। ওনারা খুবই হাস্যোজ্জ্বলভাবে ওনাদের এমপিরা, বিরোধী দলের এমপিরা সোশ্যাল মিডিয়ায় ফটো দিয়েছেন, তারা খুবই একটা পিকনিক মুডে আছেন। সো এটা আসলে আমাদের জন্য ভালো বার্তা দেয় না। আমরা কারা? আমরা যারা এই বাংলাদেশের সিস্টেমটা পরিবর্তন করতে চাই। আপনারা অনেকেই এই সংস্কার শব্দটা শুনলেই তো এখন একটা গালি মনে করেন, কিন্তু এটার মধ্যেই কিন্তু আসলে সব কিছু নিহিত। এই যে আমাদের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, আমাদের রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রীর কথা মতো, পরামর্শ মতো চলবে, এবং এই যে স্বৈরতন্ত্রের সূচনা যে আসলে এখানে, এবং সালাউদ্দিন সাহেব যে কথাটা এনেছে, আমি কেন এটাকে বলছি যে একটা অশনি সংকেত, কারণ বিরোধী দলের কোনো যুক্তি আর ধোপে টিকবে না সামনে। এমনি তো টিকে নাই, সামনে আরো টিকবে না। আপনি যখন, আপনি কোন মুখে গণভোটের কথা বলবেন, আপনি কোন মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলবেন? আমরা বিরোধী দলের কাছে কি আশা করব আমরা যখন এই অ্যালাইনমেন্টটা দেখব? বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিভাবে বিরোধী দল এটাকে ঐতিহাসিক মুহূর্ত বলে, কিভাবে এটাকে বিরল ঘটনা বলে, কিভাবে এটাকে উদযাপন করে, এটা অবশ্যই আমাদের জন্য একটা অশনি সংকেত। এবং সবচেয়ে দুঃখজনক, এখানে আমি দুঃখ আসলে জামাতের জন্য পাই না। তাহলে বিরোধী দল কি করতে পারতো? বিরোধী দল এটার শুরু থেকে, আমি এটার এই সংসদ বসার শুরু থেকে আমি বলছি যে এদের মধ্যে এক ধরনের সমঝোতা আছে, এবং বিরোধী দল যে গণভোট 13ই ফেব্রুয়ারি নাই হয়ে যাবে যে প্রশ্নটা এখন আসছে, এতদিন কিন্তু এটা গণভোটের প্রশ্নে ছিল। যতই আপনি অধিবেশনে বাজেট এবং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন না, আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংবিধান সংস্কার পরিষদের শপথে চলে আসছেন, এবং আগামীকাল এবং সামনের সপ্তাহগুলোতে দেখেন এটা কোথায় যায়। এবং এখানে সামনের অধিবেশনে কিন্তু 2টা খসড়া আইন উঠবে, মানবাধিকার এবং গুম। এই 2টা আইনও ধোপে টিকবে না, এগুলো পাশ হয়ে যাবে। মানে ধোপে টিকবে না, মানে বিরোধিতা ধোপে টিকবে না। ঠিক আছে, তাহলে আপনি যখন বলেন বিরোধী দল কি করতে পারতো, বিরোধী দল কিছুই করতে পারবে না, এটা আমাদের জন্য একটা হতাশার কারণ। কিছু না করে তারা কিন্তু অ্যালাইনমেন্ট করছে, তারা বাজেটেও কিন্তু কোনো ধরনের স্ট্রং কোনো আর্গুমেন্ট দাঁড় করাতে পারে নাই যখন বাজেট পাস হয়। এখন বাংলাদেশের জ্বালানি সংকটেও তারা কোনো স্ট্রং আর্গুমেন্ট দাঁড় করাতে পারছে না। আমি আরেকটা কথা বলি যে আপনি এর আগের ইয়াতে বলছিলেন যে রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা কি। সামনে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই রাষ্ট্রপতির অধীনে হবে, যেটার কোনো সুরাহা হয় নাই। এবং আপনি এই ধরনের একটা অপোজিশন নিয়ে, আমি জামাতকে নিয়ে আসলে জামাতের কাছে আমার কোনো প্রত্যাশা ছিল না। মানে একজন নাগরিক হিসেবে, আমি ভুলে যান আমি এখানে কোনো দলের প্রতিনিধিত্ব করে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে জামাত বিরোধী দলে গিয়ে কোনো কিছু অ্যাড করতে পারবে এটা আমার এক্সপেকটেশন ছিল না। কিন্তু ওইখানে তরুণরা ছিল, তরুণরা জনগণের ম্যান্ডেট নিয়ে, তরুণদের জন্ম গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমি এটা মানতেই পারি না সংবিধান সংস্কার পরিষদ শপথ আজকে বাতিলের প্রশ্ন আসছে এবং সেখানে তরুণদের প্রতিনিধিত্ব আছে, এবং সেই 6 অন্যতম যারা নেতৃত্ব দিয়েছে। এটা আমাদের জন্য ব্যক্তিগত পরাজয়, এটা আমাদের জন্য অত্যন্ত হতাশার। এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটার কোনো সুরাহা হয় নাই। তার মানে কি, আমরা কিন্তু দেখেছি বিএনপির রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে, সেই ওই নিয়ম, তত্ত্বাবধায়ক সরকারের ঐকিক নিয়ম কিন্তু রয়ে গেছে এখনো। হ্যাঁ, এটা ছায়ের নিচে ছাই চাপা পড়া আগুনের মতো কিন্তু এখনো রয়ে গেছে। আপনি এটা কেন অস্বীকার করছেন? সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি হয়েছে, সেই কমিটিতে বিরোধী দলের কাছ থেকে লোক চাওয়া হয়েছে, তারা সদস্য মনোনয়ন করেনি, ফলে সেটি সংশোধন করে বিএনপিরও নির্বাচনী অঙ্গীকার ছিল রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিশেষ করে সাংবিধানিক পদে নিয়োগ।
আপনি কি বলে দুদক বলেন, পাবলিক সার্ভিস কমিশন, এরকম প্রতিষ্ঠানগুলো, সেগুলোর কিছু ক্ষমতা তো রাষ্ট্রপতির ক্ষেত্রে বাড়তেও পারে, কারণ ব্যক্তিটা তো মির্জা ফখরুল, তার কাছে তো প্রধানমন্ত্রীরও ব্যক্তিগত কিছু কৃতজ্ঞতা আছে। আমার মনে হয় না, কারণ এটা আপনিও কখনো বিশ্বাস করবেন না। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং গত 6 মাসে, গত 2 বছরে আমরা বিএনপির যে টোন দেখছি, বিএনপির যে অ্যান্টি রিফর্ম অবস্থান আমরা দেখছি, যেভাবে তারা মানবাধিকার খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদন করেছে, আনবিলিভেবল। পুলিশকে সংস্কার না করে মানবাধিকারের মতো জঘন্য অপরাধ তারা পুলিশের হাতে রেখে দিয়েছে। মানে যার বিরুদ্ধে অপরাধ সেই তদন্ত করবে। এই সিমটমগুলো কি আপনার মনে হয়? মির্জা ফখরুল ইসলাম, আমি ব্যক্তিকে কিন্তু এখানে কোনো কিছু বলছি না, আহত করছি না, কিন্তু এই রাষ্ট্রপতি পদটা সম্পূর্ণ হাত পা বাঁধা একটা পদ, ক্ষমতাহীন একটা পদ। আমার পরিষ্কার মনে আছে। কিন্তু ক্ষমতা বাড়তে পারে না। এটা হতে পারে ভাই, তাহলে তো অনেক কিছুই হয়ে যেতে পারে। না, কারণ বিএনপিকেও তো আরেকবার ভোট চাইতে হবে। ফলে বিএনপি যে 31 দফা, মনিয়াপাড়া যে 31 দফা বা নির্বাচনী ইশতেহার দিয়েছেন, যেটা ওনারা মানছেন না, হ্যাঁ, যেটা ওনাদের মানার কথা। ফলে ওনাদের তো কদিন পর স্থানীয় সরকার নির্বাচন বিএনপি এককভাবে করবে। আজকে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা দিয়েছেন। ফলে তখন তো তাদের কাছে ভোটারের কাছে যাইতে হবে। তখন ভোটাররা তাদেরকে তো তার ফলাফল নিশ্চয়ই দিবেন যদি তারা না করেন। সেটা স্থানীয় সরকার নির্বাচন এর আমার কাছে মনে হয়, আমি যদিও যতটুকু বুঝি, এটা ডাইনামিক্স জাতীয় নির্বাচন বা যেটা ধরেন 5 বছর পরে তো বিএনপিকে নির্বাচন করতে হবে, সেটা 5 বছর পরে বিএনপির ফলাফল কি হবে সেটা নিয়ে কেন আমি জুলাইয়ের এতগুলা রক্তের পর যে অঙ্গীকার ঠিক হয়ে গেছে, যে জুলাই সনদ সাইন হয়ে গেছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন নির্বাচন ঠিকঠাক হওয়ার জন্য আমরা এগুলাতে রাজি হয়েছিলাম, সবার আগে সই করেছে, সেটা থেকে সবার আগে নিজেরা সরে এসেছে, নিজেদের দেয়া 31 দফা অক্ষরে অক্ষরে পালন করছেন না, পালন করার কথা বলছেন মুখে, তাহলে সেই বিএনপিকে 5 বছর পর কে কিভাবে ডিল করবে এটা তো আমাদের দেখার কথা না। আমরা যে জিনিসটা নিয়ে এখানে 2 বছর পর দাঁড়িয়ে আছি সেটা নিয়ে তো আমরা কথা বলবো। এবং একটা লাইন, যে 15 সেকেন্ডে হয়তো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এটা সুরাহা কিন্তু হয় নাই। আমাদের মনে সন্দেহ যে এই রাষ্ট্রপতি কি সেই দলীয় ভাবেই, আবার আমাদের তো ইতিহাস আছে যে যার অধীনে, যে সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়, এর পরের নির্বাচন সেই সরকারই জেতে। তাহলে এতগুলা জীবনের পর, এতগুলা অধ্যায়ের পর, এত বড় একটা বাংলাদেশের ইতিহাসের পর আবার আমরা এমনি আগের জায়গায় ফিরে যাচ্ছি, তাহলে, এবং যেখানে বিরোধী দল কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না।